আসসালামু আলাইকুম। আমার বিশ্বাস হাসনাত আবদুল্লাহ একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, যদি সংসদীয় গণতন্ত্র থাকে। আর যদি রাষ্ট্রপতি শাসিত সরকার হয়, তাহলে রাষ্ট্রপতি হবেন। আমি হস্তরেখা জানি না, বুঝিও না, শিখিও নাই, কিন্তু আমি কপাল দেখে ভাগ্য রেখার কেন জানি একটু ক্ষমতা আমার ভিতরে অলৌকিকভাবে পেয়েছি বা হয়েছে, আমি বুঝতে পারি। কিছুটা হলেও এ পর্যন্ত নিজে নিজে ট্রাই করে দেখেছি, যাদের কপাল দেখে আমার মনে হয়েছে সোনার কপাল, জল জল করছে এই কপাল, সেগুলো বাস্তবায়িত হয়েছে। এবং এমন অনেক ধনী বর্ণাঢ্য খুব বিলাসিতাময় জীবনযাপন করছে, যাদের কপাল দেখে বলেছি যে না, অর্থ আছে পৈতৃক সূত্রে পাওয়া, দুর্বৃত্তায়ন করে পাওয়া, চিটারি বাটপারি করে, সন্ত্রাসী করে অনেক সম্পদের মালিক, কিন্তু না, তার কপালে নক্ষত্র নেই। কিন্তু হাসনাত আবদুল্লাহর কপালে নক্ষত্র আছে। হাসনাত আবদুল্লাহর বাড়ি কুমিল্লাতে। কুমিল্লা চাকরি সূত্রে আমি ছিলাম অনেক আনাচে কানাচে, রোড ঘাট নদী নালা অনেক জায়গা পেরিয়ে এসেছি। এক বৈচিত্র্যময় জেলা, এদিকে পাহাড়, এদিকে সমতল, বর্ডার, যাতায়াতের সমস্তগুলো বাহনে আছে, লঞ্চ, নদী, আবার ট্রেন, বাস, সমস্ত কিছু সর্বসাকুল্যে কুমিল্লা একটি ঐতিহাসিক একটি জায়গা। কুমিল্লা বাংলাদেশের জন্য অনেক অবদান রাখার মতো মানুষ রয়ে গেছে। বাংলাদেশের ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা মেজর গনি কুমিল্লার মানুষ, যা স্বাধীনতা যুদ্ধের সর্বোচ্চ অবদানের স্বীকৃতি স্বরূপ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট স্বীকৃত। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যতগুলো সেনাপ্রধান হয়েছে, তার ভিতরে ৭৫ ভাগই কুমিল্লার। আরও অনেক বড় বড় ব্যক্তি, সচিব বা যে কোনো জায়গায় অবদানের জন্য কুমিল্লা একটি অপরিসীম জায়গা। কুমিল্লাকে আমি এখনো স্বপ্নে দেখি। কুমিল্লার মানুষকে কেন যেন মনের ভিতরে আমি খুব দুর্বল কুমিল্লাকে নিয়ে। তারপরে কুমিল্লা আরও আমার ভিতরে একেবারে শিকড় বেদে ভিতরে, আত্মার ভিতরে প্রবেশ করেছে হাজার বছর ধরে ছবিটি দেখার পরে। যে কুমিল্লার আঞ্চলিক ভাষা এবং আঞ্চলিক পরিবেশ, এবং যে নদীতে শুটিং হয়েছে, আমি ওই নদীতে ঘুরেছিলাম, যার জন্য এইটা দেখার পরে, হাজার বছর ধরে দেখার পরে কুমিল্লাকে নিয়ে আমি ব্যথিত হয়ে পড়ি, আবেগপ্লুত হয়ে পড়ি। মাঝে মাঝে মনে হয় কুমিল্লার একখণ্ড জমি কিনে আমি ওদিকেই চলে যাই। নজরুলের নার্গিসের বাড়ি কুমিল্লা। অনেক অনেক ভাবেই কুমিল্লা আমাকে কেন জানি কাছে টানে। এই কথাগুলো আমি কেন বলছি? বাংলাদেশ স্বাধীনতা ঘোষণার পর যারা দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন, সবগুলোই উত্তরবঙ্গের। ফরিদপুর শেখ হাসিনা, শেখ মুজিব; বগুড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান; রংপুর এরশাদ সাহেব। তো ওই দিকটাতে এই জায়গাটায় খালি রয়ে গেছে। কিন্তু বাংলাদেশের মন্ত্রী পরিষদ, যাবৎ যতগুলো মন্ত্রী পরিষদ হয়েছে, তার ৭৫ ভাগই কিন্তু আবার ওই পাশের, ওই দিকের। রাষ্ট্র বা রাজধানী ঢাকাকে নিয়ন্ত্রণ করে কুমিল্লা নোয়াখালীর মানুষ। সচিবালয়, মন্ত্রণালয়, এয়ারপোর্ট, সদরঘাট, টার্মিনাল, ঢাকা কেন্দ্রিক যত সারা দেশের যে পাইকারি ব্যবসাগুলো, এগুলো সব ৭৫ ভাগ নিয়ন্ত্রণ করে কুমিল্লা নোয়াখালীর লোক। ইদানিং বরিশালেরা এসে অবৈধভাবে ঢুকে পড়ার চেষ্টা করেছে, কিন্তু বরিশালের খুব হাই পারফরমেন্সের জায়গায় এখনও যেতে পারেনি, যেটা নোয়াখালী বা কুমিল্লার লোকে যেভাবে ঢাকাকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছে। এদিকে ময়মনসিংহ থেকে কিছু আসে, ময়মনসিংহ থেকে জিল্লুর রহমান বলেন বা আব্দুল হামিদ বলেন, পুতুল রাষ্ট্রপতি কিছুটা হয়েছে। এদের থেকে এপাশ থেকে নড়াইলের একজন মাত্র সেনাপ্রধান হয়েছে, শফিক সাহেব, আর কেউ নাই, আর সব কুমিল্লা থেকেই। তো এবার যে জুলাই আগস্টের যে নেতৃত্ব, আপনারা হয়তো লক্ষ্য করেছেন, আমার দৃষ্টিতে
৭৫ ভাগ একা লিড দিয়েছে ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ। ৭৫ ভাগ, ওই যে জার্সি পরা, এবং তার বজ্রকণ্ঠ, তার দেহ, তার হাঁটার স্টাইল, তার হাত ঊর্ধ্বে তুলে তার কথা তোলার যত স্টাইল, সমস্ত কিছু তাকে, তার মেধা, তার প্রজ্ঞা, তার কণ্ঠস্বর, সমস্ত কিছু মিলেই আবুল হাসনাতকে ফেভারিট একজন নেতা হিসাবে প্রতিষ্ঠা করবার জন্য আমার মনে হয় স্বয়ং স্রষ্টা সকল কিছু তাকে মিলিয়ে দিয়েছে। একেবারে তাকে এমনভাবেই আল্লাহ তাআলা মন ভরে দিয়েছেন, তার কপালে রাজটিকা আছে, নক্ষত্র আছে, তিনি অত্যন্ত সম্মানিত হবেন, সম্মানিত হয়েছিলেনও। কিন্তু আমরা মার খাই কোথায় জানেন? কেন মার খাই? আপনি যদি নাহিদ এবং হাসনাতের লিডিং পয়েন্টগুলো দেখেন, জুলাই আগস্টের আন্দোলনের ভিতরে সব জায়গায় কিন্তু হাসনাত আব্দুল্লাহ গিয়েছিলেন, কিন্তু হাসনাত আব্দুল্লাহ আহ্বায়ক হতে পারেননি, বা বিরোধী দলের এখন যিনি হুইপ হয়েছেন নাহিদ, তিনি, আমি খাটো করে বলছি না, নাহিদ অত্যাচারিত হয়েছে, পুলিশের নির্যাতনের শিকার হয়েছে, তাকে যেভাবে অত্যাচার করা হয়েছে, তার উপরে যে টর্চার করা হয়েছে, সব কিছুকে সম্মানের চোখে দেখেই বলছি। এই হাসনাত আব্দুল্লাহ যদি কোনো সচিবের ছেলে হতেন, বিগত দিনে যে কোনো সরকারেরই হোক, আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টির হোক, যে কোনো ক্ষুদ্র আকারের একাই নেতার একার দল, সেই ইব্রাহিম সাহেবের বাংলাদেশ কল্যাণ পার্টি হোক, যে কোনো জায়গায় কারোর ছেলে হতেন, কারোর চাচাতো ভাই, জামাই, মামা, ভাগ্নে হতেন, নাহিদকে কিন্তু তিনি ত্বরান্বিত করে ওই জায়গাটাতে হাসনাত আব্দুল্লাহরই সঠিক মূল্যায়ন হতো। কিন্তু যেহেতু হাসনাত আব্দুল্লাহ, নাহিদের বাড়ি ঢাকাতে, ঢাকাতে একটি প্রতিষ্ঠিত ফ্যামিলির ছেলে, কিন্তু যেহেতু আব্দুল্লাহ বাড়ি কুমিল্লায়, তার বাবা আমাদের মতো শ্রমিক লেভেলের একজন মানুষ, মানে ইয়ার কি করে বলছে কিনা আমি জানি না, আমরা যতটুকু মিডিয়াতে জেনেছি রাজমিস্ত্রির কাজ করেন পিতা, এবং বিদেশে গিয়েও তিনি এই কনস্ট্রাকশনের সাথেই জড়িত ছিলেন। হয়তো এখন হাসনাত আব্দুল্লাহ হয়তো নেতা হওয়ার আগেও তিনি সেই কাজের ভিতরেই সংসার চালিয়েছেন, সেইভাবেই উঠে আসছেন। হাসনাত আব্দুল্লাহ ঢাকা ভার্সিটিতে ভর্তি হয়েছেন, নিজের টিউটোরিয়াল একটি সেন্টার আছে, টিউশনি করাতেন, এইভাবে নিজেকে হয়তো অর্থ যোগানের জায়গাটা খুঁজে বের করেছেন। কিন্তু আজকের যেমন ববি হাজ্জাজ, পার্থ, জুনায়েদ সাকি, এদের মতো যদি কেউ, মানে ওই হাজী মহসিনের মতো নানা বাড়ির সম্পদে ধনী হয়ে তিনি হাজী মহসিন, দানবীর মহসিন হয়ে গেছেন, নানা বাড়ির, তার বাপের মায়ের সম্পদ নানা বাড়ির থেকে এনে, এই ধরনের যদি নানা বাড়ি থেকে, মামা বাড়ির থেকে, খালু বাড়ির থেকে, কোনো জায়গা থেকে তিনি দৈবিকভাবে আলাউদ্দিনের চেরাগকে, ঢাকাতে তার বাড়ি, গাড়ি টাড়ি সব কিছু থাকতো, ওই জায়গাটাতে হয়তো হাসনাত আব্দুল্লাহরই যথাযোগ্য মূল্যায়নটা হতো। আমি নাহিদকে ছোট করে বলছি না, কিন্তু হাসনাত আব্দুল্লাহ যোগ্য একটি ছিলেন। এখন আমি কেন বলছি হাসনাত আব্দুল্লাহ এদেশের সরকার প্রধান হবেন, যে ধারারই যে সরকারি আসুক না কেন, জুলাই আগস্টের যে অবদান, তাকে যে একটি পথ উন্মুক্ত করে দিয়েছেন, তিনি সেই পথে এগিয়ে এসেছেন, এবং এবং জুলাই আগস্টকে নিয়ে বর্তমানে যে একটি ন্যাক্কারজনক কর্মকাণ্ড সৃষ্টি হচ্ছে, কথা হচ্ছে, এবং তাকে যেভাবে ব্যর্থতার পর্যবেসিত করার অপচেষ্টা চলছে, হাসনাত আব্দুল্লাহ নিজের থেকে আর কিছু করার প্রয়োজন হবে না, এদেশের জনগণই আবার কথা বলবে। বর্তমান যে সরকারই হোক চলছে বা সামনের দিকে চলুক না কেন, যদি সংস্কারের ভিতরে না আসে, রাষ্ট্রের পরিচালনার আইন শৃঙ্খলা, নিয়ম কানুন, অবকাঠামোগত যে বৈশিষ্ট্য, অর্থাৎ সেই চিটারি, বাটপারি, চামচামি, চাঁদাবাজি, সন্ত্রাসবাজি, দখলবাজি, ঘুষ বাণিজ্য, একছত্রভাবে পরিবারতান্ত্রিক রাজনীতি, মানে একেবারে উচ্চ থেকে নিচে পর্যন্ত, ওয়ার্ড পর্যন্ত পরিবারতান্ত্রিকভাবে যে রাজনীতিকে কন্ট্রোলের যে ধারাগুলো উন্মুক্ত যদি না হয়, রাজনীতি সর্বসাধারণের জন্য,
মানুষ এর বাইরে গিয়ে আবার রাস্তায় নেমে আসবে এবং তারা হাসনাত আবদুল্লাহকে নেতা মেনে তাকে সম্মুখ সারিতে ঠেলে জোর করে তার হাতে পতাকা দিয়ে আন্দোলনে নেমে আসবে মানুষ। কিন্তু ভয়টা সেখানে। হাসনাত আবদুল্লাহ যদি এই জুলাই আগস্টের পরে যে বিপ্লবী এনসিপি তৈরি হলো বা যে ইন্টিরিয়াম সরকার তৈরি হলো, এইটা না হয়ে যদি এই বিপ্লবীদের দ্বারা বিপ্লবী একটি সরকার বা কমান্ড কাউন্সিল গঠিত হতো, সেটার নেতৃত্বে নাহিদ কিন্তু পারত না। সেটার নেতৃত্বের জন্য হাসনাত আবদুল্লাহ যথেষ্ট। হাসনাত আবদুল্লাহ কিন্তু পারত সেই ধরনের একটি সরকার গঠন করে তার নেতৃত্ব দিতে। এবং আমি আবারও বলছি, এবং যদি সেই সময় সেই সুযোগ হাসনাত আবদুল্লাহ বেঁচে থাকতে আবার এদেশে রচিত হয়, গঠিত হয়, সংগঠিত হয়, মানুষ যদি রাস্তায় নেমে আসে, কোনো অভ্যুত্থান, কোনো বিপ্লব, কোনো সংগ্রামে মানুষ হাসনাত আবদুল্লাহর সাথে স্লোগান দিতে হাত তুলে কণ্ঠ ভরে অপেক্ষা করবে। এবং সেই মুহূর্তে আর কোনো ক্যান্টনমেন্টে কেউ যাবে না, আর কোনো এনজিও টাইপ নেতৃত্ব খুঁজে এনে হাতে পায়ে ধরে সরকার গঠনের জন্য অনুনয় বিনয় করবে না। এরকমের কোনো দালাল টাইপের নাজুক নুজ্জ কাপুরুষ ভীতু নপুংসকদের দ্বারা এ ধরনের কোনো সরকার গঠিত হবে না। বিপ্লবীদের দ্বারা সেই রাজপথে দাঁড়িয়েই তারা হাত তুলে শপথ গ্রহণ করবেন, সেই রক্তে ভিজা হাতে, রক্ত মাখার কাপড়ে দাঁড়িয়ে, সেই পোশাকেই। কোনো সিরিমোনিয়াল ড্রেস পরার সময় নেই, কোনো কমফোর্টেবল এসি ঘরে বসে সম্মানিত ব্যক্তিদের আনার সময় নেই। রাজপথে যারা দাঁড়িয়ে থাকবে তাদের সাথে থাকবে যমুনা টিভির মতো সাংবাদিকেরা, তাদের সাথে থাকবে সেই রাজপথে থাকা মিডিয়ার মানুষেরা, রাজপথে থাকা মানুষেরা সরকার গঠন করে দিয়ে পূর্ণাঙ্গ শক্তিতে পুরা রাষ্ট্রকে সেই বিপ্লবী সরকারের নেতৃত্বে পদানত করে তারপর পিতারা তাদের সন্তানকে ঘরে আহ্বান করবেন আসার, পিতারা নিজেরা আবার কর্মক্ষেত্রে ফিরে যাবেন, মায়েরা আবার রান্নাঘরে যাবেন, মায়েরা আবার সন্তানের হাত ধরে তাদের স্কুলে পৌঁছে দিতে যাবেন। তার আগে এই অভিভাবকরা, এই মায়েরা রাজপথ ছেড়ে আর কখনো ঘরে ফিরে আসবেন না। তখনই হাসনাত আবদুল্লাহরা এদেশের সরকার গঠন করবেন। এবং আমি মরি কি বাঁচি জানি না, যদি বেঁচে থাকার সৌভাগ্য হয়তো দেখলাম, না হলে নাই। কিন্তু আমার এই ভিডিওটি যারা দেখবেন তারা সচক্ষে যেন দেখে যেতে পারেন, এই আশীর্বাদও আমি করে যাচ্ছি। হাসনাত আবদুল্লাহ এদেশের প্রধানমন্ত্রী হবেন। কায় মনোবাক্যে স্রষ্টার কাছে দোয়া করি, মোনাজাত করি, ওর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ যেন ক্ষমা করে দেন। কারণ বর্তমানে আমি যেটা শুনছি তার উপরে যে নীরব একটি আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে সরকার, তার এলাকায় নাকি উন্নয়ন হতে দিচ্ছে না, তার এলাকার নাকি সঠিক কর্মকাণ্ডগুলো যে ধারায় চলার কথা সেখানে বাধা দিচ্ছে। চট্টগ্রামে একটি বিএনপির আর এক নেতা মঞ্জু সাহেবের বাসায় গিয়ে সেখানে তাকে অপমান করা হয়েছে। রাজনীতি কি বুঝতে পারছে? পুরা দেশের পাবলিকের সেন্টিমেন্ট কি বর্তমান সরকার বিন্দু মাত্র অনুধাবন করতে পারছে? আবদুল্লাহকে কিন্তু সবাই ভালোবাসে। হাসনাত আবদুল্লাহকে যদি একটিবারও কেউ আঙুল তুলে অপমান করে, হাজার হাজার আঙুল সেদিকে উঠবে বুলেটের মতো হয়ে, অত্যন্ত ক্ষিপ্র গতিতে সেই সব বুক বিদীর্ণ করে দেবে একেবারে। আপনারা মব বলেন আর যাই বলেন না কেন, জনতার মায়ের উপরে কোনো আইন নেই, জনতার গুতার সাথে কোনো সংবিধান নেই, জনতার লাঠির সাথে কোনো কামান চলবে না। মনে রাখতে হবে, যেটুকু যেভাবেই পা ফেলেন না কেন অত্যন্ত সাবধানতার সাথে। জুলাই আগস্টের ফসল নিয়ে আপনারা চিলেকোটায় বসে দক্ষিণে হাওয়া খাবেন, আর যে বাবা মা ভাই বোন সন্তান হারা হয়ে কবরের পাশে নেতৃত্বে নির্জনে কাঁদছে, তারা আপনাদের ওই চাঙের নিচের গন্ধ শুকবে এটা ভাবছেন?
অসম্ভব। রাজনীতির চিরাচারিত নিয়ম পাল্টে গেছে। পাল্টানোর সাথে যদি আপনারা না পাল্টান, হাসনাত আবদুল্লাহরা আবার মাঠে নেমে আসছে। আমাদের মতো হাজারো বুড়া চুলপাকনারা জায়নামাজে বসে তাদের জন্য দোয়া করছে, যে দোয়া আপনাদের জন্য করেছিল। তো আপনারা ক্ষমতায় এসে আমাদের নিরাপদে পথ চলাটা অন্তত জায়গা করে দিবেন। ব্যর্থ হয়েছেন। উদাসীনতা। কার রাষ্ট্র চলছে, কে চালায়? শিলং, বাংলাদেশ শিলং হয়ে গেছে। আসসালামু আলাইকুম।